নমস্কার, আমি সুমন। আজকে আমি এসে উপস্থিত হয়েছি সিঙ্গুরে। সিঙ্গুরের বিজেপি প্রার্থী ডক্টর অরূপ কুমার দাস মহাশয়ের সামনে আছি। তো অরূপ বাবুর কাছে কিছু আজকে বিষয় জেনে নেব। সামনেই নির্বাচন, বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে সিঙ্গুরে পরিস্থিতি এবং সিঙ্গুরের কলকারখানা কিভাবে কি হবে, শিল্পাঞ্চল কিভাবে হবে, এবং একজন রাজনৈতিক প্রতিনিধি হিসাবে উনি কিভাবে ইলেকশনটাকে দেখছেন, এবং তার সঙ্গে একটা সাক্ষাৎকার নেব। তো দাদা, নমস্কার আপনাকে। নমস্কার। আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে আপনাকে বলতে এসেছি। সেটা হচ্ছে যে কিছু জানবো আর কি। এই যে সিঙ্গুর, এই যে সিঙ্গুরকে নিয়ে এত আন্দোলন হয়েছিল, এত কিছু হয়েছিল, তো আজকে সেই 2006 সালে শুরু হয়েছিল, 2026 বাংলা কি পেলো, কি বলবেন? প্রথমে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন একটা হাই রোড রয়েছে, তারপরের উল্টো দিকে গ্রামটার নাম হচ্ছে সিঙ্গেরবেড়ি। অনেকাংশ সময় কেটেছে ওই সিঙ্গেরবেড়ি গ্রামে। আমার মামার বাড়ি সিঙ্গেরবেড়িতে। আন্দোলনের পুরোটাই আমি দেখেছি সিঙ্গুরের মাটিতে। সেই সময় আমি চিকিৎসক হিসেবে সিঙ্গুরে থাকি এবং সিঙ্গুরে প্র্যাকটিস শুরু করি। তখন সিঙ্গুর টাটা আসা নিয়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এক শ্রেণী বলেছিল সিঙ্গুর টাটা আসুক, আর এক শ্রেণী কৃষক যাদের জীবিকা কৃষি, তারা মাটি ছাড়তে চায় না, তারা ছিল না, এখানে আমাদের চাষের জমি থাকুক। সেই সময় সরকারের নীতি নির্ধারণের কিছু একটা গলদ থেকে গেছিল। যদি আলোচনা করা হতো, বসে ঠিকঠাক করে করা যেতে পারতো। পদ্ধতিগতভাবে একটা গলদ ছিল। সেই সময় তারা পেশি শক্তিও প্রয়োগ করেছিল, বিভিন্ন অত্যাচার হয়েছিল বিভিন্ন গ্রামের লোকজনদের কাছে ঘুরে। কিন্তু সময় কেটে গেল। তীব্র আন্দোলনের জন্য, তৃণমূলের শিল্প বিরোধী আন্দোলনের জন্য টাটা গোষ্ঠী সিঙ্গুর ছেড়ে চলে গেল মোদির রাজ্য গুজরাটে। ফলস্বরূপ এই জায়গাটা ফাঁকাই পড়ে রইল। 2016 সাল সুপ্রিম কোর্টের রায়, কৃষিজমি ফিরিয়ে দেওয়া হবে কৃষি উপযুক্ত করে। তারপর আরো 10 বছর, 2026 আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কংক্রিটের মাটি, কৃষি হয় না বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছরে কৃষিযোগ্য করে গভর্নমেন্ট ফেরত দিতে পারেনি তৃণমূল সরকার। শুধু কৃষকদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। কৃষি উপযুক্ত জমি নেই, কৃষিকার্য হচ্ছে না, 10 বছর জমিগুলো পড়ে আছে। এটা সমাজের এত বড় সম্পদের অপব্যবহার। বিগত 26 বছরে, বিগত এই 20 বছরে, 2006 থেকে শুরু করে 2026 শুধু সিঙ্গুর পিছিয়ে যাওয়ার সময়, কোনো অগ্রগতি নেই, না কৃষি না শিল্পে। দাদা, কি বলবেন? কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন, অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো যে পরিবর্তনের আশা নিয়ে 2021 সালে পরিবর্তন হয়েছিল, 11 সালে পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনের উত্তরসূরি হিসাবে মা মাটি সরকার কতটা প্রতিশ্রুতি রাখতে পেরেছে সিঙ্গুরবাসীর কাছে? সিঙ্গুরবাসীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে ক্ষমতার জন্য। গভর্নমেন্ট চলে এসছে, তৃণমূল সরকার চলে এসছে, কিন্তু সিঙ্গুরের প্রত্যাশা, মানুষের প্রত্যাশা পূরণ করেনি। যদি প্রত্যাশা না পূরণ করতে পারতেন, তাহলে আপনি এই এত বড় মাঠটা দেখতে পাচ্ছেন, সেখানে হয় শিল্প হতো, নাহলে কৃষি হতো। উনি কিছুই দিতে পারেননি। সর্ষে ফুল ছড়িয়েছিলেন, কিন্তু সর্ষে বীজ বপন করেছিলেন। সেই ফুল থেকে ফল হয়েছিল কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবেন, কিছু করেননি। সিঙ্গুরের মানুষ ওনার এই নীতির জন্য, চাষি এবং এখানকার জনগণ সর্ষে ফুল দেখেছেন। আমরা সত্যি কথা বলতে কি, সব জায়গাতেই এখন স্কুল পাঠ্যের একটি পাঠ্য বইতেও সিঙ্গুর আন্দোলন সম্পর্কে বলা হয়। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো 26 দিন অনশন করেছিলেন। তো সেই 26 দিন অনশন করার পরে, মানে আপনার কি মনে হয় যে উনার এই অনশন এবং উনার এই যে আন্দোলন, সেই আন্দোলনে কি বঙ্গবাসী কোনো সুবিধা পেয়েছে আদতে? বঙ্গবাসী সুবিধা পায়নি, পেয়েছেন উনি এবং ওনার সঙ্গে থাকা তৃণমূলের কর্মীবৃন্দ, যারা তার ফলস্বরূপ দেখেছেন যে এই সময় আন্দোলনের এক বড় মুখ ছিলেন আমাদের মাননীয় প্রাক্তন
শিক্ষামন্ত্রী, এখন অবশ্য মাননীয় বলা যায় না, কারণ তার কাজকর্ম শিক্ষা জগৎ এবং স্বাভাবিক জীবনে একটা খারাপ দৃষ্টান্ত বহন করছে। ওনারা রাজনৈতিক ফসল তুলে নিয়ে চলে গেছেন, কিন্তু যারা চাষ করেছিলেন তারা কিন্তু বঞ্চিতই থেকে গেছেন। তো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামই আছে, আমি উল্লেখ করেই বলছি। উনি তো এসএসসি মামলায় দুর্নীতিগ্রস্ত এবং ওনার কাছে উনি জেলে পর্যন্ত কেটেছেন, এখন বেলে আছেন। তো ওই ব্যক্তির নাম আগামী প্রজন্মের ছেলেমেয়েরা স্কুল পাঠ্যে পড়বে, এটাকে কিভাবে দেখছেন? শুনুন, শিক্ষার মান যদি আপনি দেখেন, পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এখানকার ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজে যাচ্ছে, এখানকে চাকরি পাচ্ছে দুর্নীতিগ্রস্ত লোকেরা। আপনি এই গভর্নমেন্টের কাছ থেকে শুধু ওনাকে দোষ দিচ্ছেন কেন? পুরো গভর্নমেন্টটাই তো, একটা ব্যক্তি কোনো কাজ করতে পারে না, সম্মিলিত শক্তি এই খারাপ কাজটা করছে, জনগণের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে, শিক্ষার ক্ষতি করছে, স্বাস্থ্যের ক্ষতি করছে, কৃষকদের ক্ষতি করছে, শিল্প ক্ষতি করছে, বর্তমান প্রজন্মের ক্ষতি করছে। উনি এদেরই একটা অঙ্গ। এই মানে সত্যি কথা বলতে কি, বেচারাম মান্না উনি তো শিক্ষা কৃষি মন্ত্রী, মানে প্রতিমন্ত্রী। তো এই হুগলি জেলাতে তো প্রচুর আলু চাষ হয়। এবার আমরা দেখেছি যে আলু প্রচুর উৎপাদিত হয়েছে, আলুর থেকে আলুর বস্তার দাম বেশি, ফেলে দিতে বাধ্য হয়েছে। দেখুন, সুনির্দিষ্ট নীতি চাই, গভর্নমেন্টের অনেক নিয়ম কানুন আছে। এটা হচ্ছে ভারতবর্ষ, এখানে যেমন কেন্দ্র সরকার রয়েছে, রাজ্য সরকার রয়েছে। কোনো জায়গায় যদি কোনো কৃষিকার্যের কোনো মূল্যের যদি অবনয়ন ঘটে, কৃষকরা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিম রয়েছে যেখানে তারা ভর্তুকি পেতে পারে। আমি ডাক্তার, চিকিৎসা ক্ষেত্রে আয়ুষ্মান ভারত বলে, আয়ুষ্মান ভারতের একটা প্রকল্প রয়েছে যেখানে সাধারণ মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিমায় চিকিৎসা করাতে পারে। পশ্চিমবঙ্গে সেটা প্রয়োগ হয়নি। এই যে আলু চাষিরা কম টাকায়, মানে 100 টাকা যে আলু উৎপাদন হয়েছে, তাতে কৃষক প্রতি 50 কেজি বস্তা আলু বিক্রি করছে 100 থেকে 130 টাকা মূল্যে, যেটা করার পর প্রত্যেক কৃষকের প্রায় 20 থেকে 25,000 টাকা কমপক্ষে বিঘাতে লস হচ্ছে। সেটা নিম্ন মধ্যবিত্ত চাষির পক্ষে বহন করা খুব কঠিন কাজ। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সুনির্দিষ্ট প্রকল্প আছে যার মাধ্যমে চাষিদের ন্যায্য মূল্যে দিয়ে সেটা ক্রয় করা যেতে পারত। তার জন্যে রাজ্যকে কেন্দ্রের কাছে আবেদন করতে হতো। এই গভর্নমেন্ট কোনো আবেদন করেনি। আয়ুষ্মান ভারত চিকিৎসা ক্ষেত্রে একটা প্রকল্প আছে সাধারণ মানুষের জন্য, 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা, চিকিৎসা বিমা। তো সেই জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গে সেটা বহাল করতে যায়নি। তো সেইভাবে ওনার মধ্যে মমত্ব বা চাষির জন্য কোনো দুঃখ কষ্ট কিছুই নেই। উনি যদি চাইতেন তাহলে কেন্দ্রের কাছে এই সহযোগিতা চাইতে পারতেন, তাহলে পশ্চিমবঙ্গের অন্তত এই সিঙ্গুর এলাকা কেন, হুগলি তথা বর্ধমান, হাওড়া, মেদিনীপুরের আলু চাষিরা বাঁচত। তাদের বাঁচানোর যদি সদিচ্ছা থাকতো তাহলে উনি ওটা করতেন। কৃষকদের প্রতি ওনার কোনো মায়া, মমতা, ভালোবাসা বা স্নেহ নেই, নির্মম। আচ্ছা দাদা, এই জমিতে না হলো শিল্প, না হলো চাষ ঠিক মতো। এবার সামনেই নির্বাচন, তো আপনি আপনার ভোটারদেরকে কি বার্তা দেবেন? আমি ভোটারদের বার্তা দিয়েছি, যে জমিগুলোতে শিল্প মানে কৃষি অনুপযোগী, আপনারা দেখতে পাচ্ছেন কংক্রিটের জিনিস, কংক্রিটের মাটির সঙ্গে মিশে আছে, ফাঁকা জায়গা, কোনো জায়গাতে চাষ হওয়ার মতো জায়গা নয়। এই জায়গাতে আগামী দিনে শিল্প হবে, বড় শিল্প হবে, বৃহৎ শিল্প হবে, টাটা বা তার থেকেও বড় কিছু শিল্প আসতে পারে, কিন্তু শিল্প হবেই আগামী দিনে। কারণ এই মাটি কৃষি উপযুক্ত নয়। যদি কৃষি উপযুক্ত না হওয়ার জন্য এই মাটিটা কি পড়ে থাকবে, ব্যবহার হবে না? এত সুন্দর একটা হাই রোড চলে যাচ্ছে কলকাতার নিকটবর্তী, কিছুদিন পরেই হচ্ছে বলাগড়ে একটা ডক তৈরি হচ্ছে, ডক আমাদের বলাগড়ে, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে, এখান থেকে মাত্র 20 থেকে 25 কিলোমিটার দূরে। এটাই হবে একটা শিল্পাঞ্চল। এত সুন্দর এতখানি ফাঁকা জায়গা পড়ে আছে যেখানে কৃষি কোনো ব্যবহার করা যাচ্ছে না, সেখানে তো শিল্প করাই যায়। আমরা শিল্প করব, শিল্প না করলে ছেলেরা লেখাপড়া শিখে কোথায় যাবে? কর্মসংস্থান দরকার। পরিযায়ী শ্রমিক হয়ে বসে থাকবে বাইরে, বাড়ির ছেলেটা বাইরে থাকবে, বুড়ো মা বয়সকালে দেখবে কে? বাচ্চারা ঘুম থেকে উঠে বাবাকে দেখতে হবে না, রাত্রে শোবার সময় বাবাকে দেখতে হবে না। এটা কি সমাজ?
আমরা এমন সমাজ ফিরিয়ে দেবো, ছেলেরা এখানে কাজ করবে, পরিবারের সঙ্গে থাকবে, সমাজ বাঁচবে। দাদা বলছি, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 1,000 কোটি টাকা ফেরত দিতে হবে সুদ সমেত টাটাকে। তো রাজ্যের যেখানে দিয়ে দিতে পারছে না, হ্যাঁ, এবং চাকরি দিতে পারছে না, প্রকল্পের ভাতা নামক প্রকল্প দিতে হয়, তো 1,000 কোটি টাকা মমতা সরকার কোথা থেকে দেবে? আপনি কি মনে করছেন? আপনি কি মনে করেন আগামী দিনে এই সরকারটা থাকবে যে টাকাটা ফেরত দেবে? ওনারা জানেন যে আমরা আগামী দিনে থাকবো না, সেই জন্য যা করার লুটপাট যা করার করে নিচ্ছে আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। ওনারা নিজেরাও জানেন যে আগামী দিনে আমরা থাকবো না, তাই এই ধরনের কাজকর্মগুলো করে চলেছে। সব শেষ প্রশ্ন এটাই দাদা, যে রতন টাটা বেছে নিয়েছিলেন ব্যাড এম মমতা এবং গুড এম মোদিকে বেছে নিয়েছিলেন, যার কারণে আমরা দেখেছিলাম 2011 সালে নির্বাচনের ঠিক আগেই গুজরাটে ন্যানো তৈরি হয়ে গেছে, সেখানে স্থানান্তরিত হয়ে গেছে। তো আপনার কাছেও নেতা হচ্ছে মোদি, তো সেই কারণে রাজ্যবাসীকে কি বার্তা দেবেন? রাজ্যবাসীকে একটা বার্তা দেবো, মোদি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের শিল্পপতি, দানি শিল্পপতি রতন টাটা ব্যাড এম মমতাকে ছেড়ে গুড এম মোদির কাছে গিয়েছিল। সেই মোদি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য নেতা। এই 12 বছরে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষকে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশাবাদী সিঙ্গুরের মানুষ বিশ্ব বরেণ্য নেতা মোদির নেতৃত্বকে মেনে নিয়ে আমাকে সিঙ্গুরে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী করে বিধানসভায় পাঠাবেন এবং সিঙ্গুরের উন্নয়ন, শিল্প, স্বাস্থ্য, কৃষকদের উন্নয়ন, কৃষকদের সঠিক মূল্য পাওয়া, সব দিক বিচার করে করবেন এবং আমাকে জয়ী করবেন। আপনি ডাক্তার পেশায় একজন, রাজ্যে এত বড় একটা আরজিকরের মধ্যে, এবং আরজিকরের প্রাক্তনী, আরজিকর হসপিটালে এরকম একটা ঘটনা ঘটে গেল, একজন চিকিৎসক তরুণীকে নিজের ক্যাম্পাসেই নির্মমভাবে অত্যাচারিত হয়ে মৃত্যুর কোলে ঢলে যেতে হলো। এবং আজকে তার মাও একটা বিশেষ দলের প্রার্থী, বিজেপির প্রার্থী, তার মাকে অনেক রকমের কুৎসা করা হচ্ছে, যে দর্জি বলে, বা হচ্ছে তামান্নার মার জন্য যিনি জাস্টিস চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন, তার বেলায় ঠিক আছে, অথচ অভয়ের মার বেলা ঠিক নেই, এই কথা উঠে আসছে। তা আপনি একজন পেশায় ডাক্তার হিসেবে কি বার্তা দেবেন? দেখুন, আমি আরজি করে 95-এ ভর্তি হই আর 2005-এ আরজিকর ছাড়ি। এই 11 বছরের জার্নি, তখন আরজিকর ছিল খুব সুন্দর, আন্তরিক, পরস্পরের মধ্যে হৃদ্যতা ছিল। আরজিকরকে আমরা নিজের বাড়ি মনে করতাম। আরজিকর মানে হচ্ছে একটা অনুভূতি। আমি নিজেকে গর্বিত মনে করি একজন আরজিকরিয়ান হিসেবে। কিন্তু বিগত কয়েক বছরের আরজিকরের এই অবনয়ন আমাদের মাথা হেঁট করে দেয় সমাজের কাছে। একটি মেয়ে, আমার বোন অভয়া, তার নিজের হসপিটালে ডিউটি করতে করতে তাকে ধর্ষিত হতে হলো, তাকে মৃত্যুবরণ করতে হলো। সমাজের টার্সিয়ারি লেভেল একটা উচ্চমানের হসপিটাল, সেখানে কর্মরত অবস্থায় ধর্ষণ হতে পারে, খুন হতে পারে। মানব সমাজ কোন জায়গায় পৌঁছে দিয়েছে এই পশ্চিমবঙ্গের এই তৃণমূল গভর্নমেন্ট। কিছুদিন পরেই দুর্গাপুরে একটি ঘটনা ঘটলো, সন্ধ্যাবেলা একটি ছাত্রী নির্যাতিত হলো। মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে বললেন রাত্রি 8টার পর বেরোবেন না। মা দুর্গা, মা কালীর যারা অসুর নিধন করে বিশ্বকে বাঁচিয়েছে, তাদের প্রতিনিধি এই মাতৃকুলকে উনি বলছেন রাত 8টার পর বেরোবে না। এ সমাজ থাকতে পারে না, এই গভর্নমেন্টের থাকার অধিকার নেই। মানে যারা এই ধরনের কথা বলে তাদের মানুষকে গ্রহণ করা উচিত নয়। প্রত্যেকেরই মেয়ে আছে, মা আছে, স্ত্রী আছে, প্রত্যেকে বিচার করে এর সঠিক মূল্যায়ন করে এই তৃণমূলকে বর্জন করবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আজকে ডক্টর অরূপ কুমার দাস। তো ওনার কাছ থেকে অনেক কথাই শুনে নিলাম আমরা। তো দাদাকে অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নমস্কার। নমস্কার। নমস্কার।